ওদের মধ্যে একজনকে আমি বিয়ে করতে চাই। হোয়াট? হ্যাঁ বাবা, ঠিকই বলছি আমি। ওই ছেলেকে বিয়ে আমার করতেই হবে। পুরো পরিবারের লোকজন ধসে গেল তের কথায়। জানে এখন অনেক প্রশ্ন সম্মুখীন হতে হবে তেকে, কিন্তু আজকে কোনো কিছু তোয়াক্কা করবে না সে। কাউকে এই বিষয়ে কোনো ইঙ্গিতও দিতে প্রস্তুত না। আর এই কথাটি জোরেই বলে ফেললো সবার সামনে। তারপর ড্রয়িং রুম থেকে উঠে নিজের ঘরে চলে গেল। আজকে নিজের মধ্যে একটা আলাদা প্রশান্তি অনুভব করছে তে। সবার সামনে এরকম ভাবে কথা বলতে পেরে খুব ভালো ফিল করছে। এই প্রথমবার তার পরিবারের সামনে এমন উঁচু গলায় কথা বলেছে। আর এই নিয়ে তার ভেতরে কোনো অনুতাপ কাজ করছে না, বরং মনে হচ্ছে আরো আঘাত দিয়ে কথাগুলো বলা উচিত ছিল। আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং এক ধনী পরিবারে জন্ম তের। বলতে গেলে সোনার চামচ মুখে নিয়েই জন্মেছে। কখনো এমন হয়নি যে তে যেটা চেয়েছে সেটা পায়নি। আর পরিবারের আদর সে তো বলে বোঝানোর মতো নয়। তের সবচেয়ে প্রিয় ব্যক্তি তার বাবা। ওনার রাজকীয় চলাফেরা, সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া, এলাকার সবাই ওনাকে সম্মান দেয়, সবই তার রাজকীয় চলাফেরার প্রতীক বহন করে। এত সব কিছুর মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতে একটুও ভুল করেন না। আর তের চাওয়াকে তো নিমেষেই মিটিয়ে দিত তার বাবা। তাই তো তার কাছে বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে। কিন্তু এত প্রভাবশালীতার মাঝেও তের সাথে এমন ভয়াবহ ঘটনা ঘটে যাবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। এমনকি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতাও ছিল না তের বা তার পরিবারের। যদিও ব্যাপারটা তের পরিবারের বাইরে কেউ জানে না, কিন্তু জানতেই বা কতদিন। আর এই চিন্তা নিয়েই তের পরিবারের এত মাথা ব্যথা। তাই তো তেকে ফিরে পেতেই সবার এমন ঘোট পাকিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলল বেশ কিছুক্ষণ। কিন্তু তের কঠিন থেকে কঠিনতম কথায় বেড়াজালে সবাই যে হতবাক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই 3 দিন তের পরিবার তেকে হন্যতন্য হয়ে খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ মেলাতে পারেনি। তাই তো তের কাছ থেকে বারবার জানার চেষ্টা করছে সে ওদের কাউকে চিনতে পেরেছে কিনা। জানে না ওদের পেলে কি করবে, তবে সে নিশ্চিত এত বড় ঘটনা এমনিতেই তের পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে খুঁজে পেলে। এর মধ্যে তের বলা কথা তাদেরকে আরো পুড়িয়ে মারছে। একে একে সবাই একটাই প্রশ্ন, তে কেন এরকম ঘটনার পরও বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছে। এখনো ঘরের দরজা বন্ধ করে বসে আছে তে। বারবার বাড়ির লোকজন জ্বালাতন করা আর ভালো লাগছে না তার। তাই তো চিৎকার করে মাকে বলল, প্লিজ আমাকে একা থাকতে দাও মা। তারপর আর কেউ আসেনি। জানালার পাশে বসে আছে তে। সূর্যের প্রখর তাপ প্রায় নিঃশেষ হয়ে এসেছে। আকাশে লাল নীলিমার রেখা ফুটে উঠেছে। জানালাটা আরেকটু খুলে দিল। চোখের কোণে লেপ্টে থাকা জলবিন্দু ওড়না দিয়ে হালকা মুছে নিল। উদাস মনে আকাশের পরিবর্তনের দৃশ্যটা উপভোগ করছে। ভাঙা হৃদয়ের এতটুকু আশা জাগানোর নেশায়। ওরা 7 জন ছিল। ভার্সিটি ক্লাস শেষ করে নির্জনে বাড়ি ফিরছিল শহরের রাস্তা বেয়ে। তে ব্রিজের উপর আসতেই একটা কার তাকে নিস্তব্ধভাবে তুলে নিল। তারপর তের স্মৃতির পাতা জ্ঞান শূন্য হয়ে আসছিল। যখন সজ্ঞানে ফেরে তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করে। খুব ভয় লাগছিল তের। ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু ফিরতি প্রতিধ্বনি তার ভয়ানকভাবে ধরা দিল তের কানে। মনে হলো এই স্থান জনশূন্যতার আধারে ভরা আছে। তে গুটিসুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলো। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে আরো ভয় পেয়ে গেল। কয়েকজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করলো আর অদ্ভুত চাহনি নিয়ে তের দিকে তাকিয়েছিল, যেন ক্ষুধার্ত হায়নার সামনে একখণ্ড মাংসপিণ্ড। তে ভয়ে নিজেকে আরো জড়িয়ে নিয়ে বলল, কে আপনারা? প্লিজ আমাকে ছেড়ে দিন। তের কথায় তারা রাজ্য জয় হাসি দিয়ে লুটিয়ে পড়তে লাগলো। হঠাৎই কারো পায়ের আওয়াজে থমকে দাঁড়ালো ওরা। একদম নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। তেও কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকলো। বেশ সুদর্শন এক লম্বা পুরুষ মাথায় ঝাঁকড়া চুলগুলো ঠিক করতে করতে রুমে প্রবেশ করলো। ওকে দেখে সবাই সরে দাঁড়ালো এবং সালাম দিল। বোঝা যাচ্ছে ইনি এদের দলের লিডার। রুমে ঢুকে বেশ কিছুক্ষণ তের দিকে তাকিয়েছিল। তারপর হাসি দিয়ে চুল ঠিক করতে করতে তের সামনে এসে বসলো। তে থুতুনিতে হাত দিয়ে মুখটা তুলে ধরে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো তুমি। ঘৃণা, রাগ, ভয় তিনটাই চরম আকার ধারণ করলো তের মনে। খুব শান্ত ও ভীত হয়ে বলল, কে আপনি? আর আমাকে এভাবে ধরে এনেছেন কেন? প্লিজ ছেড়ে দিন। কিছু না বলে ছেলেটি উঠে দাঁড়ালো। পিছন ফিরে ওদেরকে জিজ্ঞাসা করলো, খেতে দিয়েছিস ওকে? ওদের মধ্যে একজন বলে উঠলো, তেমাক দেখিয়ে খাইনি বড় ভাই। কথাটি শুনে হাসি দিয়ে আবার তের কাছে এসে গালে আলতো করে ছুঁয়ে বলল, রাগ দেখাতে নেই, খেয়ে নাও। তে তখন রেগে বলল, আমায় ছেড়ে দে বলছি। আমার বাবা যদি জানতে পারে তোদের একজনকেও বাঁচিয়ে রাখবে না।
ছেলেটি দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু তের কথা শুনে রাগে তার চোখগুলো নিমেষেই লাল হয়ে গেল। তের দিকে ভয়ানক রাগি চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে মারলো আর বলল, কি বললি? আরেকবার বল। তোর বাবার এত দম? এই, একে এখনই বুঝিয়ে দে ওকে কেন এখানে আনা হয়েছে। ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল করবি যেন কোথাও মুখ দেখাতে না পারে, বলেই চলে যাচ্ছিল। আর অন্য ছেলেগুলোর চোখের নজরে ক্ষুধার্ত ভাব তেকে বিচলিত করে তুলেছে। তে নিজের সম্মান আর নিজেকে বাঁচাতে দৌড়ে ছেলেটার পা ঝাপটে ধরে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আর ওদেরকে থামতে বলুন। আমাকে এভাবে শেষ করে দিবেন না। আর আমি কি ক্ষতি করেছি আপনার? প্লিজ প্লিজ ছেড়ে দিন না আমায়, বলেই কান্নায় ভেঙে পড়ে তে। তেকে অবাক করে ছেলেটি তে চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে তুলল। ব্যথায় চিৎকার করে উঠল সে। ছেলেটির চোখের ইশারায় ছেলেগুলোকে বাইরে যেতে বলল। তের ভয় আরো দুগুণ বেড়ে গেল। তে ব্যথায় কান্না শুরু করে দিল। ছেলেটি একটুও দয়া হচ্ছে না। হঠাৎই তেকে দেওয়ালে ছুঁড়ে মারলো ছেলেটি। তে ধাক্কা খেয়ে পড়ে গেল মেঝেতে। তারপর ছেলেটি অট্ট হাসি দিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তারপর হাসতে হাসতে তেকে বলে উঠল, খুব ভয় পেয়েছো খুকি, তাই না? হঠাৎ করে তের কাছে এসে কর্কশ কণ্ঠে বলে উঠল, এই ভয়টি তোর চোখে দেখতে চাই আমি। তে ভয়ে আর কিছু বলছিল না। তারপর ছেলেটি উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ল। হঠাৎই তার মাঝে এক নীরবতা ভর করলো। ও একদম শান্তভাবে বাইরে তাকিয়েছিল। ওর এমন ভাব দেখে আরো ভয় পেয়ে যাইতে আর মনে মনে ভাবে, মনে হচ্ছে নিশ্চিত কোনো সাইকোর হাতে বন্দি আমি। কিন্তু হঠাৎই ছেলেটা বাইরের দিকে তাকিয়েই বলে উঠল, সত্যি তোমার কোনো দোষ নেই, তোমাকে এমনিই তুলে এনেছি। জানো, একটু আগে ছেলেদের দেখে তুমি যেমনটা ভয় পাচ্ছিলে, যেমন অনুরোধ করছিলে, তেমনই অনুরোধ আমিও একদিন করেছিলাম, কিন্তু কাজ হয়নি, একবারেই কাজ হয়নি। বড়ই বড় একটা শ্বাস নিল ছেলেটা। ওর কথা শুনে তের মধ্যে অস্বাভাবিক আগ্রহ জেগে উঠল, কেননা এক বিশাল আবেগ মিশ্রিত রূপ তার ভিতরে দমিয়েছিল। হঠাৎই যেন হিংস্র বাঘের আহত রূপ ফুটে উঠেছে। তে তখনও কিছু বলার সাহস পাচ্ছিল না, শুধু দাঁড়ানোর চেষ্টা করলো দেওয়াল ঘেঁষে। তারপর আবারও ছেলেটি বলতে লাগলো, দেখো, একটু আগে কেমন ঘাবড়ে গেলে, অথচ আমাকে তুমি একটুও বিশ্বাস করলে না যে তোমার কিছুই হবে না। আর কেনই বা করবে? আমি তো তোমার একদম অপরিচিত। কিন্তু একবার ভাবো, আমি যদি তোমার পরিচিত হতাম এতটা ভয় পেতে বলো? ওর কথায় সাই মেলাতে সংকোচে মাথা নেড়ে বলল, না, পেতাম না। ও একটু হেসে উঠলো, তারপর বলল, কিন্তু জানো, আমার পরিচিত জনকে দেখেও সেদিন খুব ভয় পেয়েছিলাম, একটুও শোনেনি আমার কথা। এতটুকু বলে আবারও কর্কশ কণ্ঠে বলে উঠল, কিন্তু এই ভয় আবারও তোমার বাবা মিস্টার বুগাম এর চোখে দেখতে চাই আমি, দেখতে চাই, আর সেই জন্যই তোমাকে এখানে এনেছি আমি, বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। তে তাজ্জব বনে গেল ওর কথা শুনে। সাহস নিয়ে পিছন ফিরে ডাকলো তাকে, কিন্তু কিছুতেই সাড়া মিলল না। অন্যথায় রুমটা বন্ধ হয়ে গেল। তে নির্বিকার হয়ে মাটিতে বসে পড়লো আর ভাবতে লাগলো তার বাবার কথা। কিন্তু আমার বাবার সাথে এই ছেলেটার কি সম্পর্ক, কি সংযোগ তাদের? কোনো উত্তরই মেলাতে পারছে না। এর ভিতরটা অস্থিরতায় ছেয়ে গেল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল। প্রায় সন্ধে নেমে আসবে এই প্রথমবার বাহিরটা দেখার জন্য জানালাটা খুললো তে। বাহিরের প্রকৃতি তেকে মুগ্ধ করলো। পাহাড়ে ঘেরা চারপাশ আর বিপুল জলরাশি ঝর্ণা হয়ে পড়া খুব কাছ থেকে দেখতে পেল। মাঝে মাঝে সাজের বাতাস ছুঁয়ে যাচ্ছে তাকে। হালকা শীতের অনুভূতিও কাজ করছে শরীরে। বোধহয় দূর পাহাড়ের বৃষ্টি ছুঁয়ে নিয়েছে, কিন্তু কোথায় সে আটকে আছে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎই সজোরে দরজাটা খুলে গেল। তে আতঙ্কে ফিরে তাকায় সেদিকে। এক হাতে খাবার আর এক হাতে চুল মুছতে মুছতে ভিতরে প্রবেশ করলো ছেলেটা। তার মুখে চোখে তখন নিবিড় মায়া। মনে হচ্ছিল সদ্য প্রেমে পড়া রোমান্টিক সেই ছেলে। এর ভিতরে সেই অজানা ভয়টা আর কোনো কাজ করছিল না। সবই যেন স্বাভাবিক মনে হচ্ছিল তার। ছেলেটি খাবারটা তের দিকে এগিয়ে দিল। এবার আর ফিরিয়ে দিতে ইচ্ছা হলো না। খুব খিদে পেয়েছে তের, তাই কিছু না ভেবেই খাওয়া শুরু করলো। মাঝপথে তের একবার মনে হলো সে তো একাই শুধু খেয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটা কোথায়? ভেবে চোখ তুলতেই দেখে ছেলেটা এক মনে তের দিকে তাকিয়ে আছে। তে চোখ তুলে তাকাতেই চোখ সরিয়ে নিল সে। ভীষণ অবাক লাগছিল তের। কিছুক্ষণ চুপ থাকলো দুজনেই। তারপর একটা ছেলে রুমে ঢুকে বলল, জঙ্কুক, কেউ ডাকছে তোকে। এই প্রথম ছেলেটার নাম শুনল তে, জঙ্কুক। তারপরও বাহিরে যাবার কারণটা জানার জন্য একটু বিচলিত হয়ে পড়ে। জঙ্কুক কথাটা শুনে দ্রুত তের কাছে এসে বলল,
খুব চিন্তা হচ্ছে তোমার বাবার তোমার জন্য। এত দূর পর্যন্ত খোঁজ লাগিয়ে ফেলেছে তোমার বাবা, কিন্তু জানে না এটা আমার এলাকা, এটা জংকুকের এলাকা, জংকুকের। খুব জোরেই বলছিল কথাটা। তে ভেবে পাচ্ছে না জংকুক কেন তাকে তুলে এনেছে। তে ভাবনা ছেদ করে জংকুক বলে ওঠে, কি শুনবে তুমি বলো, আর শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো? তে বিচলিত হয় আবারও, জানে না কি অজানা সত্য জানতে চলেছে সে, কিন্তু যত কঠিনই হোক না কেন তাকে জানতেই হবে। তে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। জংকুক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, খুব সাদামাটা পরিবার থেকে ভালো মানুষের মুখোশ পরে বড় করার তাগিদাতে আমাকে নিয়ে গিয়েছিল তোমার বাবা। তখন তুমি পৃথিবীতে আসনি, আমি তখন 5-6 বছরের মতো বয়সের। তোমার বাবা আমাকে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু সময় ও সুযোগের ব্যবহারে আমাকে মাফিয়া জগতে ডান হাত হিসাবে বড় করে তোলে। তোমার বাবার প্রশ্রয়ে প্রথম 10 বছর বয়সে খুন করি আমি। কিন্তু বলে জংকুক থেমে গেল, আর এদিকে তের পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। নিজের কান আর চোখে নিজেই বিশ্বাস করতে পারছিল না। তে তার বাবার এরূপ গুণকীর্তন স্বপ্নেও ভাবতে পারে না। কান্নায় ভেঙে পড়ল তে, আর সব মিথ্যা বলে চিৎকার করতে লাগলো। জংকুক অশ্রুসিক্ত নয়নে তেকে স্পর্শ করে বলল, বিশ্বাস করতে আমি একটুও মিথ্যা বলছি না। তে মাথা তুলে তাকালো। তের উৎসুক চাহনি দেখে জংকুক বলল, হ্যাঁ তে, আমি তোমাকেও চিনি। ইনফ্যাক্ট তোমার পুরো পরিবারকে আরো ভালো করে চিনি। আমি তোমায় বলেছিলাম তো, সহ্য করতে হবে তোমায়। তে কান্নারত অবস্থায় মাথা নাড়ালো। তুমি তখন তোমার মায়ের গর্ভে, আর আমি তখন প্রায় 9-10 বছরের ছেলে। তোমার বাবা যে আমায় দিয়ে শুধু খুন করিয়েছে তা নয়, কথাটি অপ্রিয় সত্য হলেও তোমার বাবা একজন নারী পিপাসুক লোক বটে। ঘৃণায় তের কান্নার বেগ বেড়ে গেল, আর এত বড় কথা কিছুতেই হজম করতে পারছিল না। তাই জংকুকের কলার চেপে তে বলতে লাগলো, দেখুন আপনি কিছুতেই এমন কথা বলতে পারেন না আমার বাবার সম্পর্কে। জংকুক এক ঝটকায় তের হাতটা সরিয়ে হাসি কান্নারত অবস্থায় বলল, এই মেয়ে কি ভাবো কি তুমি আমাকে? বলে তের বাহু ধরে ঝাঁকিয়ে দিয়ে বলল, এই মেয়ে বলো, আমি পারতাম না তোমাকে ধর্ষণ করতে? পারতাম না তোমার সর্বস্ব কেড়ে নিতে? বলো, কথা জবাব দাও। কিন্তু কিছুই করিনি তোমায়। কিন্তু কেন করিনি জানো? আমি তোমার বাবার মতো জানোয়ার না। শুধু তোমার বাবাকে এটা বোঝাতে চাচ্ছি যে অন্যের সাথে যে অন্যায়টা সেটা নিজের কলিগের সাথে হলে কেমন লাগে। আবারও সজোরে ঝাঁকি দিয়ে এক নাগারে বলল, এই মেয়ে তুমি জানো তোমার বাবার চরম সত্য সম্পর্কে? তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার বাবা আমার বোনকে বলে চিৎকার করে কেঁদে উঠল জংকুক। তের ভিতর দুমড়ে মুচড়ে উঠছিল। কাঁদতে কাঁদতে জংকুকের পাগল প্রায় অবস্থা হয়ে উঠল। তে তাকে ঝাঁকি দিয়ে তখন বলে উঠল, প্লিজ বলুন কি হয়েছে আপনার বোনের, প্লিজ বলুন। জংকুক কিছুটা শান্ত হয়ে বলে উঠল, আমার চোখের সামনে আমার বোনের উপর নির্যাতন করতে তোমার বাবা। আমি স্পষ্ট শুনেছিলাম আমার বোনের কাকুতি মিনতি। আমি খুব চিৎকার করছিলাম সেদিন, কিন্তু কোনো কথাই তোমার বাবা কর্ণপাত করেনি। লজ্জায় ঘৃণায় আমার বোন আত্মহত্যা করে। সেদিন সদ্য গ্রাম থেকে আসা আমার বোনের লাশটাও ভালোভাবে দেখতে পারিনি। তোমার বাবা আমাকে খুনের আসামি বানিয়ে জেলে ভরে দেয়। এই কথাগুলো শুনতে শুনতে অঝরে কান্না করছে তে, যেন কেউ কাউকে থামাতে পারছে না, আর কেউ কাউকে থামাবার চেষ্টাও করছে না। সে এক অবর্ণীয় মুহূর্ত। সেদিন নিজের উপর নিজের ঘৃণা বেড়ে যাচ্ছিল। নিজেকে কিছুতেই সংযত রাখতে পারছিল না। যে পরিবারকে এত কাছ থেকে দেখেছে, যে এই কথাগুলো তের মাঝে হজম হচ্ছিল না। আবার একজন বোনহারা ভাইয়ের আর্তনাদও তেকে ঠিক রাখতে দিচ্ছিল না। এই এক করুণ পরিস্থিতি। পরের দিন সকালে জংকুক তের কাছে এসে বলে, তোমাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসবো, কিন্তু কখনো যদি তোমার এই সত্যতার প্রমাণ লাগে চলে আসবে আমার কাছে। তোমায় ফিরে আসার অপেক্ষা করব আমার এই পাহাড়ি শহরে, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে জংকুক তের সামনে থেকে চলে গেল। শত ডাকেও পিছন ফিরল না জংকুক। হঠাৎই দরজায় আবারও কড়া পড়লো, আর সাথে সাথেই নিজের ভাবনার মুহূর্তে ছেদ ঘটল তের। মায়ের ডাকে নিজেকে শান্ত করলো, চোখে জল মুছে মাকে ভেতরে রাখলো। তে তার মাকে জড়িয়ে ধরলো, মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছিল কিছুক্ষণ। হঠাৎ আয়ুকে প্রশ্ন করে তে বাবার সম্পর্কে, কিন্তু মায়ের চোখেও জলকণার আনাগোনা দেখতে পেয়েছিল তে। তার মানে চিরন্তন সত্যের প্রাচীর আর চিরন্তন ভাবে প্রকাশিত হলো তের চোখে। তাই তো নিজেকে আর এই পুরীতে কিছুতেই আটকে রাখতে পারছিল না। তাই তো মাঝরাতে সে কুয়াশার চাদর ঢেকে রওনা হলো তার দ্বিতীয়
দ্বিতীয় প্রশ্নের জবাবের আশায় সেই পাহাড়ি প্রান্তে। জানে না এই প্রত্যাবর্তন কিসের জন্যই বা এই পথ চলা। শুধু জানে এই প্রত্যাবর্তন নিজের আশ্রয়ের, নিজের কল্যাণের, নিজের শেষ মহান আশ্রয়ের।